নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার যে 7টি বিধানসভা, তার মধ্যে অন্যতম বিধানসভা হলো হাড়োয়া 121 বিধানসভা। এই হাড়োয়া 121 বিধানসভার অন্তর্গত হাড়োয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত গোপালপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায় গোপালপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায় মূলত আজ হাড়োয়া বিধানসভার যে প্রার্থী, মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে কর্মী সভা আয়োজন করা হয়। এই কর্মী সভায় মূলত এখানে আপনাদেরকে দেখাবো যে মূলত এখানে এই যে হাড়োয়া বিধানসভার এই যে গোপালপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকার যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যায়। তারপর এটাও দেখা যায় যে এখানকার যে অঞ্চল, এই যে গোপালপুর 2 নম্বর অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের যে নেতৃত্ব, সমস্ত নেতৃত্বের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। তার পাশাপাশি টোটাল যে কর্মী সভার যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন হাড়োয়া 1 নম্বর ব্লকের সভাপতি শফিক আহমেদ মহাশয়। তার নেতৃত্বে এই কর্মী সভা। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদেরকে দেখাবো মূলত হাড়োয়া বিধানসভার যে প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মুফতি আব্দুল মাতিন সাহেব, তাকে ঘিরে বিভিন্ন সমাজ মাধ্যম থেকে যে প্রশ্নগুলো, জল্পনাগুলো উঠে আসছে যে তিনি রাজনীতিতে কেন এসছেন, তিনি রাজনীতি কেন করতে এসছেন, এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের বা সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা বা অনেক মন্তব্য লক্ষ্য করা যায়। কিন্তু এই কর্মী সভা থেকে উনি কিন্তু ক্লিয়ারলি সাধারণ মানুষকে উনি বলে দিলেন যে তিনি কেন রাজনীতিতে এসছেন। সেটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। তিনি কর্মী সভা থেকে মুফতি আব্দুল মাতিন সাহেব, হাড়োয়া 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, তিনি কর্মী সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি এটাও আপনাদেরকে দেখাবো যে তিনি কর্মী সভা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও লক্ষ্য করা গেছে যে এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সর্বধর্মের সমন্বয়ে সমস্ত মানুষের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ এই যে মুফতি আব্দুল মাতিন সাহেব, যেহেতু তিনি একটা জনপ্রিয় মুখ, তাকে বসিরহাট সাব ডিভিশন তথা পশ্চিমবঙ্গের অলিগলি সমস্ত এলাকার সমস্ত জেলার মানুষ তাকে চেনে। যেহেতু তিনি সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়ের যে বিভিন্ন শাখা সংগঠন আছে, সেই সংগঠনের কোনো একটা সংগঠনের দায়িত্বে তিনি ছিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি যে একটা বড় মাপের মনের মানুষ, তিনি যে একজন বিশিষ্ট সমাজসেবী, সত্যিকারের যে তিনি সমাজের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ান, তার প্রমাণ কিন্তু অতীতে অনেক দেখা যায়। সেটা সাধারণ মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ জানে। শুধু তাই নয়, তার পাশাপাশি বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনের মানুষ জানেন যে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি কি ধরনের মানুষ, তিনি কতটা সমাজের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য কতটা করে এসছেন বিগত দিনে, সেটাও কিন্তু বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনের মানুষ জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আপনাদের দেখাবো যে কর্মী সভা থেকে তিনি কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো, ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভা শেষে তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো। আসুন আমরা শুনি। বাগমাত্রী ঢোলকলমি নিয়ে এসেছে, কেউ বাগমাত্রে ঢোলকলমি এনেছে, কেউ বাগমাত্রে কঞ্চি এনেছে, কেউ বাগমাত্রে পাকাটি নিয়ে এসেছে, কোন একজন বাগমাত্রে AK-56 রাইফেল নিয়ে এসেছেন। আপনি কার সঙ্গে সাথ দেবেন? কার সঙ্গে? বিভাজনের এই রাজনীতি, বিজেপি RSS এর এই আগ্রাসী শক্তিকে রুখে দেওয়ার জন্য CPM, কংগ্রেস, RSP ফরওয়ার্ড যত ধরনের কথা বলেন, কারো হাতে কুঞ্চি, কারো হাতে ঢোলকলমি, কারো হাতে পাকাটি, একমাত্র মমতা ব্যানার্জির হাতে রাইফেল আর স্টিঙ্গার আছে বলেই আমি আব্দুল মাতিন থেকে সাহায্য করছি। সেই বাংলায় দাঁড়িয়ে তাদের মোকাবেলা করবে। আমার মনে হয়েছে বাংলাকে সর্বনাশ করার জন্য যে বাঘ থাবা বসাতে চাইছে, সেই বাঘের থাবা
ফিরিয়ে আবার দিল্লিতে ফেরত দিতে পারে, সেই ভাগের থাবা। সেই ভাগের থাবা, যে ভাগের থাবা দিল্লিতে বাংলার উপরে চাপানো হচ্ছে, এই থাবাকে আবার ফিরিয়ে দিল্লিতে পাঠাতে পারে। তাই আমি সেই জায়গায় এসেছি। সুতরাং সভাপতি সাহেব অনেক মনোগামী কথা বলছিলেন, উন্নয়নের কথা বলছিলেন, আমি আর সে কথা বলবো না। আমতা কুমির পাড়ায় একজনের ছেলে হয়েছে, রশিদি বললো ভাই ষোলো চামড়া ছেলে হয়েছে, তাহলে সেই ছেলেটার হাত পানা বিরাট কালো। বাবা ওই খালের উপরে ধরুনি একজনের একটা মেয়ে হয়েছে, রশিদ ভাই শুনেছ একটা মেয়ে হয়েছে, তাহলে ওনার নাকটা খারাপ না খাটরায়। রশিদ ভাই শুনেছ অন্য একটা তার একটা ছেলে হয়েছে, তার না হাতে 22টা আগুন। ও রশিদ ভাই শুনেছ আমাদের ওই পাশের গ্রামে একটা দারুণ সুন্দর মেয়ে হয়েছে, তাহলে দেখ ওর চোখ দুটো টেরা বেড়া। কারণ রশিদ ভাই এর চোখ টেরা বেড়া, ওর তো হাতে পায়ে 22টা আঙুল, এর তো গায়ের রং কালো, ওর মেয়েটা হয়তো হনুমান ভেলা দেখতি। রশিদ ভাই তোমার বাচ্চাটা কেরকম? তা হচ্ছে আমি না হিজড়ে। যারা মমতা ব্যানার্জির উন্নয়নের যারা ভুল করছেন, আমি বলছি উন্নয়নের ঘাটতি থাকতে পারে, কিন্তু আসলে তুমি হিজড়ে হয়ে পরে। মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী করেছেন হাড়োয়া থেকে, কেন করেছেন কি বৃত্তান্ত তিনি জানেন, সেটা অবশ্যই কি তারা বলতে পারবেন। তবে আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর যেটা আমার মনে হয়েছে, আমি সেটা বলেছি, সবচেয়ে আমার বড় লড়াই হলো একাত্মবোধ, ভারতবর্ষকে একত্রীকরণ রাখা, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়ার একটা ষড়যন্ত্র, বাংলা ভাষাভাষী মানুষের প্রতি একটা স্টিমুলার চালানো। তার স্পষ্ট দিব্য প্রমাণ দেখছেন, বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এবং উল্লেখযোগ্যভাবে মুসলিমদেরকে বাদ দেওয়া। কারণ তার হলো একটাই, যে মুসলিমদের বিরাট একটা অংশ টিএমসি কে ভোট দেয়, সুতরাং মুসলিমদেরকে হারাতে পারলে, মুসলিমদেরকে বাদ দিতে পারলে টিএমসি কে হারানো সহজ হবে। সেই জন্যই তারা এই সর্বনাশগুলো করছে। আমার যে উদ্দেশ্যে রাজনীতিতে আসা, বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখা, বাঙালি জাতির জাতীয় সত্তাকে টিকিয়ে রাখা, দেশের একাত্মবোধটাকে বাঁচিয়ে রাখা, মমতা ব্যানার্জি কি উদ্দেশ্যে এনেছেন তিনি জানেন। তবে আমার মনে হয়েছে আমার কর্মকাণ্ড, এবং আজকে থেকে নয়, মমতা ব্যানার্জি অভিষেকজি হয়তো আমাকে ডাকতেন না, আমাকে ডেকেছেন হয়তো এই কারণে আমি আয়রা লিড করতাম। আমি লকডাউনের সময় বহুদিন ধরে লঙ্গরখানা চালাতাম, আমি যশ আর বিভিন্ন ক্ষেত্রে মানুষের রিলিফের কাজ করেছি, শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি। হয়তো তাদের মনে হয়েছে যে এই মানুষটা টুকটাক অল্প হলেও কিছু কাজ করেন, মানুষটাকে এইরকম একটা জায়গায় আনতে পারলে হয়তো কাজটা আরো বেশি করে করতে পারবেন, তাই হয়তো তারা আমাকে এই জায়গায় এনেছে। আমার বার্তা যেটা আজকে বললাম ভালোই বুঝলেন, শুনেছেন সবাই। মানুষের কাছে যে অসম্ভব রকমের সাড়া পেয়েছি, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই তারা আমাকে ঠিক মুসলমানের চোখে দেখে না, তারা আমাকে একটা ভালো মানুষের চোখে দেখেছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ যেমন মুসলমানরা আমার কাছে আসে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও আমার কাছে আসছে, তাতে আমি খুব সন্তুষ্ট। জি হ্যাঁ, ওর তো বলা বলির কি আছে, আপনি দায়িত্ব পালন করলে আমি খুব খুশি হব। কোনোদিন যদি আপনি বলেন অমুক অমুক কাল দিচ্ছিল, তাতে চা খাইয়েছি, আপনি নাম ঠিকানার নাম্বারটা দিলে আপনার ফোন পেতে পয়সাটা ভরে দেবো, নতুন কিছু তো বলার নেই। ওকে, ধন্যবাদ।